গতকালকের তৃণমূল বিজেপি মারপিট বেহালা পশ্চিমে ভোটের আগে এরকম একটা ঘটনা, থানা ঘেরাও, 6 জন ইতিমধ্যে অ্যারেস্ট। কী বলবেন? দেখুন, এখন ইলেকশন কমিশনের আওতায় রয়েছে পুলিশ। কিছু ক্ষেত্রে তৃণমূলের লোকেদেরকে গ্রেপ্তার করতেই হবে, ওদেরকে লোক দেখানো। কিন্তু ঘটনাটা হচ্ছে, আমরা দেখলাম যে মুর্শিদাবাদে ওরকমভাবে হুমকি দেওয়ার পরে সেই ভিডিও ভাইরাল হলো, যে লোকটা অ্যারেস্ট হলো সে থানা থেকে বন্ড দিয়ে ছাড়া পেয়ে গেল। তাকেও পুলিশ এরকমভাবে গ্রেপ্তার করলো, তৃণমূলের গুন্ডাটাকে। কিন্তু থানা থেকে বন্ড দিয়ে ছাড়া পেয়ে গেল। বন্ড দিয়ে ছাড়া পেয়ে বেরিয়ে এসে বলছে 4 তারিখ ভোটের রেজাল্ট বেরোনোর পরে যা বোঝার বুঝে নেব। দুদিন পরে দেখি আরেক জায়গায় তৃণমূলের নেতা মগরাহাটি একই রকমভাবে হুমকি দিচ্ছে। এখানে বেহালাতে এই জিনিস করছে। সুতরাং তৃণমূলের কড়া লোককে গ্রেপ্তার করলে বড় কথা নয়, গ্রেপ্তার করে ওদের করার জেলের ভাত খাওয়ালো। তার উপর নির্ভর করছে পশ্চিমবাংলায় তৃণমূলের এই আস্ফালন বন্ধ হবেই ভোটের আগে, নাকি বন্ধ হবে না। কিন্তু আমরা এটা সব জায়গাতে এটা বলছি, বারবার করে বলছি, ওই পুলিশ কাকে গ্রেপ্তার করলো না করলো আমরা তার মুখাপেক্ষী হয়ে বসে নেই। রাস্তায় যদি তৃণমূলের লোক হুমকি দেয়, তাহলে ওই রাস্তায় দাঁড়িয়ে তৃণমূলের সেই গুন্ডাকে বুঝে নিতে হবে। যদি রাস্তায় দাঁড়িয়ে তাকে বুঝে নেওয়া যায় জনগণকে সঙ্গে নিয়ে, তবে পশ্চিমবাংলায় শান্তিপূর্ণভাবে ভোট হবে। আর না হলে ভোটের পরে ওই বিলাপ করতে হবে যে তৃণমূল গায়ের জোরে ভোট করতে দেয়নি। সুতরাং আমরাও ইলেকশন কমিশন আর পুলিশের ভরসায় বসে নেই। যেখানে প্রতিরোধ করা সম্ভব, তৃণমূলকে নিজেদের মতো করে রুখে দিতে হবে। কি মনে করছে, শান্তিপূর্ণ ভোট হবে? যদি মানুষকে সঙ্গে নিয়ে আমরা করাতে পারি তবেই একমাত্র হবে। আমরা সেই দিকে আশাবাদী, সেই দিকে আমরা উদ্যোগ নিচ্ছি। ইলেকশন কমিশনের ভাষায় শান্তিপূর্ণ ভোট হবে আমরা মনে করি না। আরে দেখছেন, যবে থেকে ইলেকশন কমিশন দায়িত্বে এসছে, গত মাসের 15 তারিখ ভোট ডিক্লেয়ার হয়েছিল, আজকে এপ্রিল মাসের 6 তারিখ। বলুন তো, পশ্চিমবাংলার একটা জায়গা থেকে দেখাতে পারবেন বেআইনি অস্ত্র মজুদ ছিল, বাজেয়াপ্ত করা হয়েছে? পশ্চিমবাংলা আমরা সবাই জানি বারুদের স্তূপের ওপর বসে আছে ক্রিমিনাল যারা, নোটেড ক্রিমিনাল যারা। আজকে যখন আপনার সাথে কথা বলছি, কয়েক ঘন্টার মধ্যে 88টা মামলা আছে, এমন একজন ক্রিমিনাল জেল থেকে ছাড়া পাবে এবং খুব সম্ভবত তারপর তাকে একটা ভোটে প্রার্থী করবে একটা রাজনৈতিক দল। 88টা কেস আছে এখন এই মুহূর্তে জেলে বন্দি। আজকে তৃণমূলের সঙ্গে সেটিং করে, পুলিশের সঙ্গে সেটিং করে, কলকাতা পুলিশের সঙ্গে সেটিং করে আজকে তাকে বিজেপি জেল থেকে ছাড়াবে। এখন অবধি যা প্রস্তুতি হয়ে রয়েছে, এই আদালত, এই কোর্ট থেকে ছাড়া হবে। সুতরাং এই প্রস্তুতি রয়েছে। সুতরাং এই যদি ইলেকশন কমিশনের ভূমিকা হয়, এই যে নোটেড ক্রিমিনাল, এই সোনাপাপ্পুর নাম ওয়ান্টেড লিস্ট থেকে সরিয়ে দেওয়ার জন্য কসবা থানার ওসিকে সাসপেন্ড করা হলো, করাই উচিত। কিন্তু আলটিমেটলি তো সোনাপাপ্পু থেকে শুরু করে গোটা কলকাতা যতই রাউডিগুলো রয়েছে, গোটা বাংলায় যতই নোটেড ক্রিমিনালগুলো রয়েছে, আলটিমেটলি তো এখনো পর্যন্ত একজনকেও ডিটেন করা হলো না, এখনো পর্যন্ত একজনকে ধরা হলো না। এদের নামে ওয়ারেন্ট বেরিয়ে আছে, এরা গাডাগা দিয়ে ঘুরে বেড়াচ্ছে। সুতরাং ইলেকশন কমিশন যদি এই লোক দেখানো কাজগুলোকে করে, তাহলে ইলেকশন কমিশনের ভরসায় শান্তিপূর্ণ ভোট আমরা আশা করছি না। মানুষকে সঙ্গে নিয়ে প্রতিরোধ আমরা করব, যেখানে করতে পারবো সেখানে শান্তিপূর্ণ ভোট হবে। যাবো রেডি? হ্যাঁ, বলছি এই যে আজকে লালে লাল কালীঘাট ভরে গেছে, কেমন লাগছে? ভালো লাগছে, কিন্তু বাংলায় যদি এভাবে ভরে গেলে আরো ভালো লাগবে। আমরা এর আগে বিজেপি মিছিলে দেখেছিলাম, ওখানে অসন্তোষ তৈরি হয়েছিল, কিন্তু আজকে তোমরা শান্তিপূর্ণভাবে যে যাত্রাটা করলে, তো এটা নিয়ে কিছু বলতে চাও? এটাই তো স্বাভাবিক। হঠাৎ করে একই দল, সবাই একই দলের প্রার্থী, সবাই একই লড়াইয়ের কমরেড, তারা নিজেদের মধ্যে গুতাগুতি করবেই বা কেন? এটাই তো স্বাভাবিক। একটা দলের নমিনেশন জমা দিতে এসে নিজেদের মধ্যে মারামারি হয়, এইটাই অস্বাভাবিক। কিন্তু এটা হওয়ারই কথা। এটা আমাদের এখানে কি, যাদেরকে দেখছেন সবাই একটা পরিবারের মতো, আমরা সুখে দুঃখে সবাই একসঙ্গে আছি, যারা প্রার্থী নন প্রত্যেকে। আর বিজেপি কি, আজ এ সিপিএম থেকে এসছে, ও তৃণমূল থেকে এসছে, ও কংগ্রেস থেকে এসছে, ও মিডিয়া, গতকাল সাংবাদিক ছিল, আজকে বিজেপি হয়ে গেছে, সে যাচ্ছিল আজকে বিজেপি হয়ে গেছে। বিভিন্ন জায়গা থেকে, মানে বিভিন্ন ঘাটের মারা ভেসে এসে একটা জায়গায় এসছে। সুতরাং তারা কেউ একে অপরকে চেনে না, তাদের সাথে কারোর কোনো আর্থিক যোগাযোগ নেই, সম্পর্ক নেই, পুরোটাই স্বার্থের জন্য গুটাগুটি। এটাই তো হবে স্বাভাবিক কথা। এই যে বিজেপি এখন বাংলায় বলছে যে তৃণমূল বিরোধী ভোটকে ভাগ করে দেবেন না, তৃণমূল বিরোধী ভোটকে কেউ ভাগ হতে দেবেন না। এদিকে থেকে ময়নাগুড়িতে বাবুরা নিজেরাই নিজের পার্টির দুটো প্রার্থী দিয়ে রেখেছে। নিজেদের পার্টির একটা কেন্দ্রে একটা পার্টির দুটো প্রার্থী, তাহলে নিজের পার্টির ভোটকে দুভাগ করে দেয়, তারা আবার বলে তৃণমূল বিরোধী ভোটকে বাংলার মানুষ ভাগ হতে দেবেন না। সুতরাং এদের তো এটাই হওয়ার কথা, এটাই হচ্ছে। এইটা কি শিক্ষার অভাব বলে মনে করে? দেখুন, আমি ওইভাবে বলতে চাই না। শিক্ষার অভাবটা না, যে মানুষ শিক্ষিত নন তার দোষ নয়। আমাদের মতো এরকম একটা গরিব দেশে না অনেক মানুষ শিক্ষিত হতে পারেন না, তারা সেই সুযোগটা পান না বলে। সুতরাং অশিক্ষাকে কখনোই আমরা কোনো অপরাধ মনে করি না। ওটা একটা সামাজিক একটা অভিশাপ, যার জন্য রাষ্ট্র দায়ী, যার জন্য ব্যবস্থা দায়ী, আমাদেরকে তার বিরুদ্ধে লড়তে হবে। এইটা হচ্ছে সৎ উদ্দেশ্যের অভাব। কতগুলো লোক ধান্দা চরিতার্থ করার জন্য ওখানে গিয়ে ছুটেছে, তারা একে অপরের সঙ্গে এই সমস্ত করছে, এটাই স্বাভাবিক কথা। এতে আমরা অবাক নই। তবে এইটুকু বলছি, এগুলো নিয়ে এত বেশি মাথা ঘামাবেন না। আজকে এপ্রিল মাসের 6 তারিখ, যেমন মে মাসের 4 তারিখ হতে আর 28 দিন বাকি আছে। 28 দিন পরে পশ্চিমবাংলায় বিজেপি বলে আর অত কিছু থাকবে না। আপনাকেও আর কষ্ট করে বিজেপি নিয়ে প্রশ্ন করতে হবে না। এই ভোটটাই আগামী বহু বছরের জন্য পশ্চিমবাংলায় বিজেপির শেষ ভোট। কেরল ও বাংলায় রাজনৈতিক
হিংসাকে সংস্কৃতিতে পরিণত করা হয়েছে? দেখুন, কেরালায় উনি শূন্য হবেন ওনার দল বিধানসভা ভোটে। পশ্চিমবাংলায় কিছু আসন হয়তো পাবেন, কিন্তু আগামী অনেক বছরের জন্য পশ্চিমবাংলায় এটাই বিজেপির শেষ ভোট হবে। এখন প্রচার করার নাম করে যা পারেন বলুন, কিন্তু রাজনৈতিক হিংসাকে সংস্কৃতির কথা বলছেন। ত্রিপুরায় তো কোনো কালে রাজনৈতিক হিংসার এই সংস্কৃতি ছিল না গত 1.5-2 দশক ধরে। একটা সময় ত্রিপুরায় 90 দশকের শুরুতে হয়েছিল, তারপরে বহুদিন ত্রিপুরায় এরকম রাজনৈতিক হিংসার কথা শোনা যায়নি। আপনারা সরকারে আসার পরে ভারতের রেকর্ড 97% আসনে ওখানে কোনো ভোট করতে দেননি। আপনারা রাজনৈতিক হিংসার কথা বলছেন। আপনি যে রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন সেই রাজ্যে সাম্প্রদায়িক হিংসার জন্য গোটা ভারতের মুখে চুনকালি লেগেছিল পৃথিবীর সামনে। সাম্প্রদায়িক হিংসার জন্য ধর্মের নামে 2000 মানুষকে খুন করেছিলেন আপনি, নরেন্দ্র মোদী। আপনার কাছ থেকে হিংসা নিয়ে জ্ঞান শুনতে হবে না। আর পশ্চিমবাংলার রাজনৈতিক হিংসার জন্য যাদেরকে বাংলার মানুষ চিরকাল দায়ী করে এসছে, সেই শুভেন্দু অধিকারী থেকে শুরু করে, সেই সব্যসাচী দত্ত থেকে শুরু করে, রাজনৈতিক হিংসার যারা মাস্টার মাইন্ড, যারা পশ্চিমবাংলায়, যারা তৃণমূলের নাম করে বাংলার মাটিকে রক্তাক্ত করেছিল, তারা তো আজকে আপনার দলের নেতা। সুতরাং আপনি যত পারেন ভাষণবাজি করুন, আর 28 দিন পরে পশ্চিমবাংলায় আপনার দলের আর নাম শোনা যাবে না, কেরালায় আপনার দলের আর নাম শোনা যাবে না। কিন্তু বাংলায় যে এই সন্ত্রাস সংস্কৃতি যেটা বলা হচ্ছে, এর দায় কি শুধু এক পক্ষের? কেন যখন যে ক্ষমতা থাকে তখনই তার দেখুন, পশ্চিমবাংলায় রাজনৈতিক হিংসার ঐতিহ্য, বা আমি এটাকে কথাটাকে ঐতিহ্য বলবো না, ঐতিহ্য শব্দটাকে আমরা ভালো অর্থে ব্যবহার করি। বাংলায় রাজনৈতিক হিংসার একটা ইতিহাস রয়েছে, এটা অনস্বীকার্য। বামফ্রন্ট সরকারের সময় যে ছিল না এমন নয়, এটা আমাদেরকে স্বীকার করতেই হবে। যদিও যে রক্তাক্ত সময় পার করে বামপন্থীরা এসেছিল আমাদের রাজ্যে ক্ষমতায়, সেই তুলনায় বামফ্রন্ট সরকারের সময় রাজনৈতিক হিংসা বহু কমেছিল। 72 সালের ইলেকশন পশ্চিমবাংলায় কী হয়েছিল, 70 দশকের সন্ত্রাস, 60 দশকের সন্ত্রাস কী ছিল বাংলায়, সেই তুলনায় বাংলা অনেক শান্ত হওয়া সত্ত্বেও বামফ্রন্ট সরকারের আমলেও রাজনৈতিক খুন হয়েছে, এটা সত্যি কথা। রাজনৈতিক সন্ত্রাস হয়েছে, এটা সত্যি কথা। এবং বামফ্রন্ট সরকারের সময়ও মূলত তার ভিকটিম বামপন্থীরাই হয়েছে, এইটাও সত্যি কথা। 100 বার আমরা এটা মনে করি যে পশ্চিমবাংলায় বামপন্থীরা নতুন করে শক্তিশালী হয়ে বাংলার দায়িত্ব নিলে যে জিনিসটাতে আমাদের বিশেষ করে গুরুত্ব দিতে হবে, এবং অবশ্যই বাংলার অতীতের যে ইতিহাসটাকে আমাদের পাল্টাতে হবে, তা হচ্ছে পশ্চিমবাংলার এই রাজনৈতিক হিংসা। পশ্চিমবাংলায় আমরা কালকে সরকারে আসলে যেন কোনো বিরোধী দলের ওপর এই আক্রমণ না হয়, যে আক্রমণ তৃণমূলের আমলে আমাদের ওপর হয়েছে, এর দায়িত্ব বামপন্থীদেরকে নিতে হবে। সুপ্রিম কোর্টে আজকে জানানো হয়েছে যে 60 লক্ষ যে বিবেচনাধীন ছিল সেগুলো আজকের মধ্যেই সম্পূর্ণ হয়ে যাবে, বিচার প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে এবং আগামীকালের মধ্যে তালিকা প্রকাশিত হবে। এটা তো একটা আশ্বাসের ব্যাপার। দেখুন, সম্পূর্ণ হয়ে যাবে মানেটা কি? ওই থোরবড়ি খাড়াবড়ি থোর করে সম্পূর্ণ করতে তো সবাই পারে। বিজেপির বলে দেওয়া ইনস্ট্রাকশন অনুযায়ী কাজ করতে তো সবাই পারে। ফারাক্কার যিনি কংগ্রেসের প্রার্থী, তারটাও তো সম্পূর্ণ হয়ে গেছিলো, তারা ডিলিট করে দেওয়া হয়েছিল। তিনি ট্রাইব্যুনালে অ্যাপিল করার পরে দেখা গেল যে তারটা অন্যায়ভাবে ডিলিটেড হয়েছিল, সেটা আবার ফেরানো হলো। সুতরাং ইলেকশন কমিশন যেটাকে সম্পূর্ণ হওয়া বলছে, সেটা তো বাস্তবে সম্পূর্ণ হওয়া নয়। আজকে নমিনেশন জমা দেওয়ার মানে প্রথম ফেজের নমিনেশন জমা দেওয়া শেষ হয়ে গেল, এখনও পর্যন্ত জানেন না মানুষ কে ভোট দেবেন আর কে ভোট দেবেন না। এইটার কি প্রয়োজন ছিল? এসআইআর কি পশ্চিমবাংলায় আরও 3 মাস আগে শুরু করা যেত না? যাও বা দেরিতে শুরু হলো, ভোটটা কি আর 1 মাস পরে করা যেতে পারতো না? ভোটার লিস্টটাকে ফাইনাল করার পরে কি ভোট ঘোষণা করা যেতে পারতো না? তাতে দরকার হলে 2 দিন দেরি হতো, রাষ্ট্রপতি শাসন জারি হতো, রাষ্ট্রপতি শাসনে ভোট হতো। কী অসুবিধা আছে? ভারতে কি এরকম এর আগে কখনো হয়নি? কিন্তু ভোটের প্রক্রিয়া চলছে, কিন্তু মানে ভোট হচ্ছে, কিন্তু ভোটারের ঠিক নেই। এই যে অবস্থায় আজকে এসে দাঁড়ালো আমাদের রাজ্যের গণতন্ত্র, এইটার দায় কে নেবে? আরেকটা বিষয় যেটা হচ্ছে যে যাদের নাম বাতিল হয়েছে তারা তো ট্রাইব্যুনালে অ্যাপিল করতে পারবে, কিন্তু এই বিষয়েও সুপ্রিম কোর্ট আজকে উদ্বেগ প্রকাশ করেছেন এবং যেটা প্রধান বিচারপতি সূর্যকান্ত যেটা বলছেন যে 26 লক্ষ নামের নিষ্পত্তি যদি ট্রাইব্যুনালের 19 জন বিচারপতিকে 15 দিনের মধ্যে করতে হয়, তাহলে একটা বিশৃঙ্খলার সৃষ্টি হয়ে যাবে। তাই আগে ট্রাইব্যুনাল কাজ করার মতো পরিস্থিতি তৈরি হোক, ট্রাইব্যুনালে অ্যাক্টিভ হোক, আগে কাজ করুক। নিঃসন্দেহে সুপ্রিম কোর্টের বিচারপতি আজকে যে কথাটা বলেছেন, এই কথাটা একদম ভ্যালিড কথা, কিন্তু আমাদেরকে খুব আক্ষেপের সঙ্গে দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, এই পরিস্থিতিটা সুপ্রিম কোর্টেরও আজ থেকে 1 মাস আগে আন্দাজ করলে ভালো হতো। যখন সুপ্রিম কোর্টের কাছে এই প্রশ্ন নিয়ে যাওয়া হয়েছিল যে ভোটার লিস্টটা ফাইনালাইজড না হয়ে যদি ভোট ঘোষিত হয়, সেক্ষেত্রে কিভাবে একটা স্বচ্ছ ভোট হবে, তখন যদি সুপ্রিম কোর্ট এই নির্দেশ দিতেন, ইলেকশন কমিশনকে টাইম বেঁধে দিতেন যে তোমার
অ্যাডজুডিকেশন, তার মীমাংসা, ট্রাইব্যুনালে অ্যাপিল, তার মীমাংসা করার পর এই সময়ের মধ্যে তোমায় করতে হবে ফাইনাল ভোটার লিস্ট পশ্চিমবাংলার প্রকাশ করতে হবে, তারপরে পশ্চিমবাংলায় ভোট ঘোষণা করতে হবে। যদি সুপ্রিম কোর্ট আজ থেকে 1 মাস আগে এই পরিস্থিতিটাকে আন্দাজ করে এই রায় দিতেন, তাহলে আজকে এত জটিলতা হতো না, আজকে সুপ্রিম কোর্টকেও এই দুশ্চিন্তা ব্যক্ত করতে হতো না। দুর্ভাগ্যজনক, সুপ্রিম কোর্ট হয়তো আশা করেছিলেন একরকম, কিন্তু তাদের সেই আশা পূরণ হয়নি। এইটা হবে না, এটা আমরা রাজনৈতিক দল আমাদের আগেই আশঙ্কা ছিল, বিজেপি বিরোধী দল হিসেবে আমরা এই কথাটা এর আগে বলেছিলাম। আজকে ওই অবস্থা এসে দাঁড়িয়ে আছি। দেখুন, আমাদের খুব বেসিক একটা প্রশ্নের জায়গা, আজকে যদি রাজ্যের একটা বড় অংশের মানুষের ভোট, তাদের ভোটটাকে বাদ দিয়ে ভোট হয় রাজ্যে, তাহলে কে বলতে পারে ভোটের যে ফলাফল সেটাই সত্যিকারের রাজ্যের মানুষের মতামতের রিফ্লেকশন? আজকে কে বলতে পারে যে মানুষগুলোর নাম অন্যায়ভাবে রিলেটেড হলো, যদি তারা ভোটটা দিতেন তাহলে ফলাফল অন্যরকম হতো না? হয়তো বিজেপির ভোট আরও বাড়তো, হয়তো সিপিএমের ভোট বাড়তো, হয়তো তৃণমূলের ভোট বাড়তো, হয়তো কংগ্রেসের ভোট বাড়তো। আজকে বিহারে এতগুলো নাম বাদ দেওয়ার পরে ভোট হলো, এখন যারা অ্যাপিল করছেন তাদের নাম আবার লিস্টে ঢুকে যাচ্ছে। তার মানে তো এই মানুষগুলো জেনুইন ভোটার ছিলেন। তাহলে এই জেনুইন ভোটারদের ভোটকে বাদ দিয়ে বিহারে যে ভোটের ফলাফলটা এলো, সেটা কি তাহলে একটা স্বচ্ছ ফলাফল? একই পরিস্থিতি কি পশ্চিমবাংলাতেও করার চেষ্টা হচ্ছে না? সুতরাং এইটার দায়িত্ব কে নেবে, এইটার জবাব কে দেবে? বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেস কর্মী নেতাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে, বিরোধী ভোটারদের ভয় দেখানোর। মগরাহাট, কখনো দুর্গাপুরের কখনো বহরমপুরের একজন নেতা গত কয়েকদিন আগে যেটা হয়েছিল যে ভোটারদের ভয় দেখানো হচ্ছিল, তাকে গ্রেপ্তার করা হয়েছিল, কিন্তু থানা থেকেই বেল বন্ডে হয়ে গেছে। দেখুন, প্রদীপ না নেবার আগে দপ করে জ্বলে ওঠে। তৃণমূলের এই 4টে চারানার বাতাসার এই হঠাৎ করে বড় বড় কথা বলা, এটা হচ্ছে প্রদীপের নেবার আগে দপ করে জ্বলে ওঠার মতো। আজ বাদে কাল যদি গণেশ উল্টায়, আজ বাদে কাল যদি পুলিশ না থাকে, তাহলে এই যাবতীয় হুমকি না এদের দিকে ফিরে আসবে। এই যাবতীয় হুমকির জন্য প্রায়শ্চিত্ত তখন এই লোকগুলোকে করতে হবে। বহরমপুরে এই কাজটা করার পরে একটা লোক গ্রেপ্তার হলো, এরকম হুমকি পশ্চিমবাংলায় সকাল বিকাল তৃণমূলের লোকেরা দিয়ে থাকে। তখন ভোট থাকে না, ইলেকশন কমিশন থাকে না, তাই পুলিশ কোনো ব্যবস্থা নেয় না। এক্ষেত্রে ইলেকশন কমিশন আছে, পুলিশ গ্রেপ্তার করলো, কিন্তু কোনো রকম কোনো সিরিয়াস ধারা না দিয়ে, এবং ইলেকশন কমিশনও সেখানে কোনো হস্তক্ষেপ করলো না, সে থানায় বন্ড দিয়ে বাড়ি চলে আসলো, এবং তারপর সে আবার হুমকি দিচ্ছে 4 তারিখের পরে যা বোঝার বুঝে নেব। তাকে দেখে আবার মগরাহাটে আর একটা বাতাসা লাফাচ্ছে, এখন আর একটা ছোলার ডাল ওখানে লাফাচ্ছে। সুতরাং তৃণমূল কংগ্রেসের এই সমস্ত চারানার এই ছোলার ডালগুলোর এই আস্পর্ধা হচ্ছে, কারণ এরা জানে যে এই পশ্চিমবাংলায় আমরা আইনের ঊর্ধ্বে, আমরা ধরাছোঁয়ার ঊর্ধ্বে। বাংলার মানুষের কাছে আমরা আবেদন করছি, একটা বার খালি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে পুলিশটাকে সরিয়ে দিন, একটা বার মমতা বন্দ্যোপাধ্যায়কে নবান্ন থেকে বার করুন। তারপরে এই তৃণমূলের এই মানে এদেরকে গুন্ডা বললে গুন্ডাদের অসম্মান হয়, এদেরকে গুন্ডা বললে বেশি বলা হয়। একটা বার মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে পুলিশটাকে সরিয়ে দিন, তারপরে এই গুন্ডাগুলোর দৌড় কত অবধি, এদের আস্ফালন কত অবধি, আমরাও অপেক্ষা করে আছি এদের সাথে সেই হিসেব মেটাবো বলে।